টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দুটো সেটের ভূগোলের প্রশ্ন উত্তর করিয়েছি, এটা 3 নম্বর সেটের প্রশ্ন উত্তর। তোমাদের এই যে 3 নম্বর সেটের প্রশ্ন উত্তর, সেটা তোমরা প্রশ্নটা পেয়ে যাবে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা যে 1 নম্বর স্কুল, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা 454 নম্বর পেজে আছে, সেইখানে এর প্রশ্নটা পেয়ে যাবে। যেহেতু এর আগে তোমাদের দুটো করিয়েছি, তার জন্য এখানে আমি সেট 3 লিখেছি, কিন্তু এটা রায় মার্টিনের কিন্তু প্রথম সেটের প্রশ্ন। দেখো, এর যে প্রথম বিভাগটা রয়েছে, বিভাগ ক, সেখানে কি বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, কুলিন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো নাসা, নাকি ইসরো, নাকি IAU, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে IAU। 2 নম্বর, পৃথিবীকে সমতল হিসাবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন কে? থালেস, টলেমি, অ্যানাক্সিমেন্ডার, নাকি ম্যাগেলান? উত্তর হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। 3 নম্বর, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম হয়? অপশন কি কি আছে দেখো, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত, নিরক্ষরেখা। উত্তর হচ্ছে নিরক্ষরেখা। 4 নম্বর, প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয়? তো এখানে দেখো 2017 যে সালটা, সেটা অধিবর্ষ নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে জায়গাকে বলে রাখি, তোমাদের নবম শ্রেণীর অল সাবজেক্টের দুটো করে সেটের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি, তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই ভিডিওটার পরে তোমরা জানাবে তোমাদের পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সে লিখতে ভুলবে না। নেক্সট প্রশ্ন, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট, নাকি হেমাটাইট, নাকি সিডারাইট, নাকি লিমোনাইট? উত্তর হচ্ছে ম্যাগনেটাইট। 6 নম্বর, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হলো কোথায়? দেখো, কয়ালি, জামনগর, নুনমাটি, নাকি হলদিয়া? উত্তর হচ্ছে জামনগর। 7 নম্বর, সৌর বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? অপশন আছে দেখো, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু। উত্তর হবে হচ্ছে গুজরাট। এবার চলে আসি বিভাগ খতে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটা শুদ্ধ, তার জন্য সু লেখা হয়েছে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরলরেখা আকারে হয়, এটা অশুদ্ধ, তার জন্য অ লেখা হয়েছে। নেক্সট, সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, এটা শুদ্ধ, তার জন্য সু লেখা হয়েছে। এবার বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হলো কোরিওলিস বল। 2 নম্বর, NTPC এর সদর দপ্তর হলো নয়াদিল্লি। নেক্সট দেখো, 2-1টি কথায় উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? উত্তর হচ্ছে মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ। 2 নম্বর, কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে? উত্তর হচ্ছে ইউরেনাস। 3 নম্বর, সাদা কয়লা কাকে বলা হয়? উত্তর হচ্ছে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। এবার দেখো বিভাগ গতে চলে আসছে আমরা। বিভাগ গতে প্রথমে কি রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 3 সমান 6। পৃথিবীর অনুসুর অবস্থান কি? তো অনুসুর অবস্থান কাকে বলে সেটা দেখে নাও। সংজ্ঞা, অনু অর্থাৎ কাছে এবং সুর অর্থাৎ সূর্য পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে কম হয়, তখন তাকে অনুসুর বলা হয়। তারিখ 3রা জানুয়ারি অনুসুর অবস্থান ঘটে। দূরত্ব, অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। আর এর প্রভাবটা দেখে নাও, এই সময় সূর্যকে একটু বড় দেখায়, পৃথিবীর পরিক্রমণ গতিবেগ এই সময় সামান্য বেড়ে যায়, ফলে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল স্থায়িত্ব কমে যায়। অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, নিশীথ সূর্য কি? সংজ্ঞা লিখবে, পৃথিবীর কোনো অঞ্চলের স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রিতেও যখন আকাশে সূর্য দেখা যায়, তাকে নিশীথ সূর্য বা মিডনাইট সান বলে। এর কারণটা কি? পৃথিবীর পরিক্রমণ গতি ও মেরুরেখার সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করার জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস উত্তর মেরু আলোকিত থাকে। এই সময় নিশীথ সূর্য দেখা যায়। উদাহরণ কি হবে? নরওয়ের উত্তর সীমান্তে হ্যামারফেস্ট বন্দর, যেটা কিনা 70.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 24 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা সংলগ্ন অঞ্চলে এই নিশীথ সূর্য দেখা যায় বলে এই অঞ্চল নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান নামে পরিচিত।
নেক্সট প্রশ্ন, জিওর তল কি? উত্তর কি লিখবে? বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে পৃথিবীর উত্তর মেরু চাপা নয়, কেবলমাত্র দক্ষিণ মেরুই একটু চাপা। 2, উত্তর গোলার্ধের মধ্য অংশ কিছুটা বসা, কিন্তু দক্ষিণ গোলার্ধের মধ্য অংশ কিছুটা ফোলা। সুতরাং পৃথিবীর এরূপ আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তু যেমন কমলা লেবু, নাশপাতি, পেয়ারা বা আপেলের আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। সমুদ্রের গড় পৃষ্ঠতল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতিকে জিওড বলে। এই আকৃতির উপরিভাগ জিওড পৃষ্ঠ নামে পরিচিত। এবার দেখো চলে আসছি অথবাতে কি আছে। অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, জিপিএস রিসিভার থেকে কি কি জানা যায়? উত্তর কি লিখবে? দেখো উত্তর লিখবে, মহাকাশ থেকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের কৃত্রিম উপগ্রহগুলি বিশেষ ধরনের সিগন্যাল পৃথিবীর দিকে প্রেরণ করে। ভূপৃষ্ঠে মানুষের কাছে থাকা জিপিএস গ্রাহক যন্ত্রগুলি, যেগুলো জিপিএস রিসিভার, এই সিগন্যাল সংগ্রহ করে। এরপর জিপিএস রিসিভার থেকে নানা তথ্য আমরা পাই। যেমন পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জানা যায়, ফলে ওই স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয়। 2, যে কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায়। 3, ভূমিরূপের গঠন বা ধরন সংক্রান্ত তথ্য পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, আবর্তনীয় সম্পদ কি? সংজ্ঞা লিখবে, যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় না, বা যে সম্পদ সাময়িকভাবে কমে গেলেও মানুষের চেষ্টা বা সদিচ্ছায় পুনরায় ফিরিয়ে আনা যায়, তাকেই অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা পূরণশীল সম্পদ বলে। সূর্যরশ্মি, নদীর জল, বাতাস, সমুদ্রের মাছ, বনভূমি ইত্যাদি এগুলো হচ্ছে এই আবর্তনীয় সম্পদের উদাহরণ। দেখো অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের নিচে হবে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের দুটি সুবিধা লেখো। দেখতে পাচ্ছ আসলে প্রশ্নটা এক লাইনে হয়ে গেছে টাইপের মিস্টেকের কারণে। তো দেখো পারমাণবিক শক্তির অসুবিধাগুলি কি কি। প্রথম পয়েন্ট দিবে কাঁচামালের সমস্যা, দিয়ে লিখবে পারমাণবিক শক্তির কাঁচামালগুলি সর্বত্র পাওয়া যায় না। 2 নম্বর, অধিক প্রাথমিক ব্যয়, দিয়ে লিখবে এই শক্তিকেন্দ্র স্থাপনে ও যন্ত্রপাতি কিনতে প্রাথমিকভাবে প্রচুর মূলধন বিনিয়োগ প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট দেবে তেজস্ক্রিয় দূষণ, দিয়ে লিখবে এই শক্তিকেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় বর্জ্য জীবজগতের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এই বর্জ্য সংরক্ষণও অত্যন্ত ব্যয়বহুল। 4 নম্বর পয়েন্ট দেবে ধ্বংসাত্মক ক্ষমতা, দিয়ে লিখবে পারমাণবিক শক্তি দিয়ে তৈরি পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। এবার দেখো বিভাগ ঘতে চলে আসছি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 3 = 9। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো কি রয়েছে, কেবলমাত্র পৃথিবীতে প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে? দেখো প্রথমে বলেছে সৌরজগতে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেমন দিয়ে দেখো পয়েন্ট দিবে অনুকূল অবস্থান, দিয়ে দেখো এখানে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার থেকে লেখা শুরু করবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো পরের এটা দেখো পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে আকৃতিগত পার্থক্য, দিয়ে এখানে এটা লেখানো হয়েছে লিখে নেবে। তারপরের পয়েন্ট হচ্ছে অনুকূল পরিবেশ, দিয়ে এখানে যেটা লেখা হয়েছে দেখো সূর্য থেকে প্রাপ্ত তাপের পরিমাণ, পৃথিবীতে প্রাণের সৃষ্টি, বেড়ে ওঠা, দিয়ে এখানে শেষ করবে। জীবন ধারণের ক্ষেত্রেও থাকবে না, এখানে শেষ করবে। তারপরে পয়েন্ট দেবে পৃথিবীর আবর্তন গতি, দিয়ে লিখে নেবে। তারপরে জলের প্রাপ্যতা, নেক্সট পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিতি, তারপরে পয়েন্ট অক্সিজেনের উপস্থিতি, তারপরে পয়েন্ট শিলামণ্ডলের উপস্থিতি, নেক্সট ঋতু পরিবর্তন, তারপরে পয়েন্ট হচ্ছে জলভাগ ও স্থলভাগের প্রতিপাদ ভারসাম্যযুক্ত অবস্থান। হ্যাঁ, এইরকম পয়েন্ট দিয়ে এই প্রশ্নের উত্তরটা লেখা শেষ করবে। তারপরে পয়েন্ট প্রশ্ন কি আছে দেখো, কুলীন গ্রহ ও বামন গ্রহের 3টি পার্থক্য লেখো। দেখো কুলীন গ্রহ আর বামন গ্রহের পার্থক্য লেখানো হয়েছে। বাঁদিকে বিষয় আছে, কি কি বিষয়ের উপর লেখানো হয়েছে, অন্য বস্তুকণার উপস্থিতি, দিয়ে দেখো বাঁদিকে কুলীন গ্রহ আর ডান দিকে বামন গ্রহ লেখা আছে। তারপরের বিষয় হচ্ছে কক্ষপথ থেকে বিচ্যুতি, তারপরের বিষয় হচ্ছে ক্ষেত্রমান ও ভর, তারপরের বিষয় হচ্ছে আকৃতি, তারপরে ভর কেন্দ্র, তারপরে উদাহরণ। এইসব পয়েন্টের বেস করে এই পার্থক্য লেখানো হয়েছে, তোমরা সকলে লিখে নিও, ঠিক আছে? আমি আর পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে আসবে। নেক্সট দেখো আবর্তন গতির 3টি ফলাফল। আচ্ছা, তোমাদের এর উত্তরটা বলার আগে বলে রাখি, তোমাদের পরীক্ষা কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হবে। তার জন্য তোমাদের হাতে এমনিতেই টাইম খুব কম, তার জন্য আগে তোমরা বইটা পড়ো, দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করো। দেখো আবর্তন গতির 3টি ফলাফল। প্রথমে আবর্তন গতির সংজ্ঞা এখানে লেখানো হয়েছে, পৃথিবী তারা কক্ষ তলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে নির্দিষ্ট গতিতে
23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বা প্রায় 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলা হয়। তারপরে দেখো যেগুলো লেখানো হয়েছে, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর এইরূপ অনবরত আবর্তিত হওয়ার এর প্রভাবে নিম্নলিখিত ঘটনাগুলি সংঘটিত হয়। দিয়ে প্রথম পয়েন্ট দেবে দিন রাত্রির সৃষ্টি, ঠিক আছে। দিয়ে তারপরে নেক্সট পয়েন্ট দেবে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। তারপরের পয়েন্ট দিবে নিহত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। নেক্সট পয়েন্ট দিবে সময় গণনা। তারপরে পয়েন্ট দিবে দিক নির্ণয়। নেক্সট পয়েন্ট দিবে জোয়ার ভাটার সৃষ্টি। এইসব পয়েন্টের উপর বেস করে তোমরা লিখবে। দেখো তারপরে অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে, কর্কটক্রান্তি ও কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি তিনটি পার্থক্য লেখো। তো দেখো এখানে কি কি বিষয়ের উপর লেখানো হয়েছে দেখো, তারিখ, সূর্যরশ্মির পতন, পৃথিবীর অবস্থান, দিন রাত্রির দৈর্ঘ্য, ঋতুর তারতম্য, নামকরণ। এইসব পয়েন্টের ভিত্তি করে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পার্থক্য লেখানো হয়েছে। তোমরা একবার লিখে নিও, ঠিক আছে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। এবার দেখো পরের প্রশ্নে চলে যাবো। অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? এর উত্তরে তোমরা কি লিখবে? বর্তমানে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহার বেশি লাভজনক। কারণ দিয়ে কি কি পয়েন্টে লিখবে দেখো, অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, পরিবেশ মিত্রতা, একমাত্র বিকল্প। এইসব পয়েন্টের ভিত্তি করে যেগুলো লেখানো হয়েছে সেটা তোমরা লিখে নেবে। তারপরে বলেছে অথবা দিয়ে পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের তিনটি পার্থক্য লিখতে বলেছে। দেখো গচ্ছিত বা অপুনর্ভব সম্পদ আর অবাধ বা পুনর্ভব সম্পদের যে পার্থক্য লেখানো হয়েছে, কি কি পয়েন্টেরও বেস করে লেখানো হয়েছে দেখো। বাঁদিকে দেখো বিষয়ে আছে সংজ্ঞা, পরিমাণ, ক্ষয়িষ্ণুতা, আহরণ আর পুনর্নবীকরণ। এইসব পয়েন্টের উপর বেস করে তোমাদের এই দুটো পার্থক্য লেখানো হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। চলে যাবো বিভাগ মতে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি প্রমাণ করো। দেখো এই প্রমাণটা এখানে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। সাধারণভাবে আমরা পৃথিবীর আকৃতি গোলাকার বললেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং মহাশূন্য থেকে তোলা ছবি থেকে জানা যায় যে পৃথিবীর আকার ঠিক গোলাকার নয়। এখান থেকে লেখা শুরু করবে। দেখো যেরকম আমি এখানে স্ক্রল করছি সেইভাবেই তোমরা এখানে লিখবে, ঠিক আছে। প্রথম পয়েন্ট নেবে কোনো বস্তুর ওজনের পার্থক্য। তারপর পয়েন্ট নেবে পৃথিবীর আবর্তন গতি। নেক্সট পয়েন্ট নেবে নক্ষত্রের উন্নতিকরণের পার্থক্য। পরের পয়েন্ট নেবে ঘড়ির সময়ের পার্থক্য। নেক্সট পয়েন্ট পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। তারপর পয়েন্ট কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ। হ্যাঁ, এইসব পয়েন্টের বেস করে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। নেক্সট দেখো 2 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও। তো দেখো বেগবতী জলস্রোতের সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। জলবিদ্যুৎ উৎপাদনে যেসব ভৌগোলিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন হয় সেগুলি হলো, দিয়ে পয়েন্ট দেবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তারপর পয়েন্ট দেবে বন্ধুর ভূপ্রকৃতি। তারপর পয়েন্ট দেবে বরফ গলা জলের সরবরাহ। তারপরে পয়েন্ট দেবে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত। নেক্সট পয়েন্ট দেবে কঠিন ভূত্বক। তারপরে সুস্থির ভূতাত্ত্বিক গঠন। নেক্সট পয়েন্ট দেবে পোলীয় বরফমুক্ত জল। তারপরে পয়েন্ট দেবে বনভূমির অবস্থান। নেক্সট পয়েন্ট নাতিশীতোষ্ণ জলবায়ু। এইসব পয়েন্টের উপর বেস করে এই উত্তরটা লিখবে। তো এর সঙ্গে সঙ্গে তোমাদের নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং উত্তর শেষ হলো। পরবর্তী যে তোমাদের সেটগুলো রয়েছে, পরবর্তী যে স্কুল রয়েছে রায়মার্টিনের, তার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। সেগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। এবং আর কোন সাবজেক্টের তোমরা প্রশ্ন উত্তর চাও সেটাও কমেন্ট লিখে জানাবে। তোমাদের পরীক্ষা হতে আর বেশি সময় নেই। তোমাদের হাতে যেহেতু সময় কম, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর এইসব সেটি যে হুবহু পরীক্ষা আসবে সেরকম কোনো ব্যাপার নয়, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা বইটা করো। আমি এর আগে যে 2টো সেট দিয়েছি, এখানে একটা সেট দিলাম, এরপর আরও কটা সেট দেবো, সেগুলো প্র্যাকটিস করো। তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো। তোমরা সকলে সুস্থ থাকো।